আমরা এখন রয়েছি আমাদের দেশে কৃষক আন্দোলনে সর্বভারতীয় প্রাণ পুরুষ মাননীয় কংগ্রেস অন্যান্য দেশে সামনে নির্বাচন, এক দফা নির্বাচন হয়ে গেল, দ্বিতীয় দফা নির্বাচন আগামী 29 এপ্রিল। নির্বাচনটাকে কিভাবে গতকালকে নির্বাচন আর আগামী নির্বাচন, নির্বাচন সম্পর্কে কি বলবেন? এই নির্বাচনটা আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন আমাদের সাংবিধানিক নির্দেশে পদ্ধতিতে নির্বাচন, এবং তাতে বলা হয়েছে যে ভারতবর্ষের মাটিতে এবং সেই নাগরিক বড় হলে করে সাংবিধানিক সবচেয়ে সভ্য একটা বৈজ্ঞানিক। কিন্তু আমাদের দেশের শাসক তারা বারে বারে এই সংবিধানকে পদদলিত করে, বিকৃত করে, তাদের যে লিপ্সা, ক্ষমতা লিপ্সা, দুর্নীতি করে, চুরি করে, গুন্ডামি করে, মারপিট করে, অপপ্রচার করে, টাকা পয়সা করে এই নির্বাচনের সংবিধানিক ব্যবস্থাকে বিকৃত করা হয়েছে। এখন সংবিধানকে বিকৃতি করার প্রয়াসটা চরম জায়গায়, কারণ এখন যারা নিউ ফ্যাসিস্ট, যারা মোদী গভর্নমেন্ট, তারা গণতন্ত্রের ফ্যাসিস্টটা কখনই গণতন্ত্রের গণতন্ত্রের শত্রু, তারা মানুষের অধিকারের শত্রু, তারা মানুষের প্রশ্ন করার অধিকারের শত্রু, তারা মানুষকে গোলাম বানিয়ে রাখা এবং বিশেষ করে একটা সিস্টেমকে টার্গেট করে খতম করা, এটা আজকে ফ্যাসিস্টরা যেভাবে ইলেকশনকে কনস্টিটিউশনাল হককে নষ্ট করে আমার নাগরিক অধিকারকে প্রথম করার চেষ্টা করার জন্য আইন পাস করতে, নাগরিক আইন, যার মধ্যে যে ব্যবস্থা এমন করা হয়েছে সবাই একটু নাগরিকত্ব দেওয়া যায়, মুসলমানদের টার্গেট করে মুসলমানদের নাগরিকত্ব খতম করা যায় দেখে এমন একটা আইন পাস করে দেবে। তার আগে যেটা করছে ভোটার লিস্ট সংশোধন, ভোটার লিস্ট থেকে যে তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া যায় প্রথম করে, তারপর সেকেন্ড তারা বলতে ভোটার নেই, নাগরিকত্ব বাদ করার পরিকল্পনা হিসেবে, পূর্ব পরিকল্পনা হিসাবে ভোটার লিস্টে এসআইআর মাইনরিটি 4 কোটি থেকে 5 কোটি ভোটার ভারতবর্ষ থেকে পরিকল্পনা মহিলা কার্যকরী। এই অবস্থায় নির্বাচনের যে গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সভ্য ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক ব্যবস্থা, সেটাকে বিকৃত করবে, তার ক্ষমতা দেবে। একটা নির্বাচন কমিশনে যার বসিয়ে দিয়েছে একজন নিজের লোক, ওকে দিয়ে যা বলা হবে তাই হাজারে হাজার, আমাদের এখানে 90 লক্ষ লোকের নাম কেটেছিল, অনেক ঘটনা করে বহু লোকের নাম কেটে দেওয়া। এইভাবে নাগরিক অধিকারকে কেটে নিয়ে ভোটের সময় এটা ভবিষ্যৎটা কি করবে, এরা বলবে এরা তারপরে কারণ এই এতগুলো লোক তারপরে বসে এরা বিদেশি পাচার করবে। নতুন শব্দ বেরিয়েছে, এটা ভারতবর্ষের সংবিধানের উপর বলাৎকার, সংবিধানের উপর বলাৎকার করতে দেশবাসীকে ঘুষপে দিয়া বলে বহিরাগত বলে কিছু লোক সবসময় আসে যায়, সে তো আইন না, আইন আমি যে রিপোর্ট করবো, তুমি ভারতবর্ষে কজনকে রিপোর্ট করে, তুমি তো কমে আসছো, তুমি তো 5,000 বেশি পারো, তার মানে ভোটের আগে তো লাখ লাখ নজরে পড়ে, পড়ে গেলে এই যে পরিকল্পনাটা, পরিকল্পনা গণতন্ত্রকে ধ্বংস করে, নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে এবং টাকার কোন সীমা নেই, কোটি 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 টাকা তারা নিয়ে ভোটারকে কিনে নেওয়া চেষ্টা, একদিকে সন্ত্রাস তৈরি করো, একদিকে হচ্ছে ভয় দেখো, আর একদিকে হচ্ছে লোভ দেখো আর টাকা পয়সা, আর এইভাবে হচ্ছে নির্বাচনের ব্যবস্থাটাকে বিকৃত করে তারা এই ক্ষমতা দখল করার চেষ্টা করে। সেই জন্য এই সময় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে এই দেশ বিরোধী, জনবিরোধী, ফ্যাসিস্ট
গর্ব যারা ক্ষমতায় বসে আছে তাদেরকে উৎখাত করা ছাড়া ভারতবর্ষ সংবিধানকে ভবিষ্যতে পাঠাতে যাবে না। তাই সমস্ত গণতান্ত্রিক ধর্মের কর্তব্য হচ্ছে আজকে একসঙ্গে দাঁড়িয়ে এই শক্তিকে পরাজিত করা। একদিকে দিল্লিতে যে ক্ষমতা আছে তারা যেমন পশ্চিমবাংলায় ক্ষমতা আছে তারাও সেদিকে তারাও গণতন্ত্রের ধ্বংস করেছে, তারাও সাম্প্রদায়িক ব্যবহার করেছে এবং মানুষের মধ্যে বিরোধ করে দিয়ে তারা নির্বাচন জেতার চেষ্টা করছে এবং হচ্ছে গিয়ে একতরফা টাকা কিছু লোকদের মানুষকে মূলসব থেকে সরিয়ে দাও বিক্রি দেবে। মানুষ যদি চাকরি পায়, রোজগার করে, পরিবার তৈরি করে, সুখের সংসারে থাকে, তখন তার আত্মবিশ্বাস থাকে। সে মানুষ সে প্রশ্ন করবে অন্যায়ের বিরুদ্ধে, সে যা জানতে যাওয়ার অধিকার আছে সেটা প্রয়োগ করবে জ্ঞানকে। কিন্তু যদি একজন মানুষ না থেকে বিক্রি হয়ে যায়, বিক্রির কোনো আত্মসম্মান থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না, সাহস থাকে না, সে প্রশ্ন করতে পারে। শুধু হাত ছিট করে থাকে, তাতে হাত ফেলে দেবে, পয়সা ফেলে যা কিছু ফেলে দেবে, সেইটাই এই আশাতে সে কখনো দাবি করতে পারে সে সবসময় হাত থেকে ফেলে। ওরা চাইছে মানুষকে বিক্রি দেবে, যারা আত্মসম্মান না থাকে, প্রশ্ন করার ক্ষমতা না থাকে, হিম্মত না থাকে, তাকে ভয় দেখো তার প্রশ্ন বলি বিক্রিটা পাবে না। এইভাবে তারা মানুষকে বিক্রিতে পরিণত করার পরিকল্পনা করে যে তারা করেছে। মোদী বলেছিল যে দান ফায়ার মিথ্যে কথা যেমন করে যাচ্ছে দেবে, মানুষ মতো নেবে বুঝতে পারছে, এত দেবে মানুষ নিতে পারবে কিন্তু এই ধরনের যে মানে নির্বাচনকে বিকৃত করে ক্ষমতা দখল করার প্রয়াস, ফ্যাসিস্টদের প্রয়াস, একে ঠেকানো পশ্চিমবাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্বাধীনতা ভোটার রাজত্ব রেপের রাজত্ব এ থেকে পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য এবং গোটা দেশ থেকে ফ্যাসিবাদকে খতম করে গণতান্ত্রিক সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য এই দুই অপশক্তিকে পরাজিত করা প্রত্যেকটা দেশের পরে মানুষের কর্তব্য। সেই জন্যই আমরা বামপন্থীরা মনে করি সেই লড়াইয়ের বামপন্থীরা সামনের দিকে আছে, থাকবে, যে কোনো রকম ত্যাগ স্বীকার করে হলো এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে এই জোচ্চুরদের হাত থেকে, দেশভক্তদের গাদ্দারদের হাত থেকে পশ্চিমবাংলার আলোকে বাঁচাতে হবে। এটাই আমাদের তৃণমূল কংগ্রেস শাসন সরকারি শাসনকারী যারা জনপ্রতিনিধি বিধানসভায় যারা গেছেন, বিশেষ করে আউলিয়া চেন্নাই থেকে পুরুলিয়া পূর্ব থেকে গত 5 বছরে, সেখানে 2011 সালের আগে আমরা দেখেছি যে বা জেনেছি যে হাওড়া জেলায় ইংরাজি মাধ্যম মাদ্রাসা একটা হওয়া হচ্ছে, বা পশ্চিমবঙ্গে 12টা ইংরাজি মাধ্যম মাদ্রাসা সরকারি মাদ্রাসা হওয়া হয়েছিল, যেটা আপনারা প্রচারের মধ্যে বলছেন মাদ্রাসা এবং কাজের মধ্য দিয়ে যেটা মাদ্রাসা দপ্তরের সঙ্গে কথা বলে বলেছিলাম যে মাদ্রাসা ইংরেজিতে তোমরা ছেলেদের না ভালো করতে চাও, তাহলে তাদের ইংরেজি না শিখলে তারা কম্পিটিশনে পারবে। সেই জন্য ইংরেজি ভাষায় যদি মাদ্রাসা করা যায় তাহলে যখন সমাজের একটা হচ্ছে ছেলে ইংরেজি শিখে তারা কম্পিটিশন পার্টিসিপেট করতে পারে, সরকারের সঙ্গে কথা বলে পরিকল্পনা করছে। এবং আমি তো আমার এলাকা দিয়ে শুরু করবো, জায়গাও ঠিক করে দিচ্ছেন চেন্নাইয়ে কম্পাউন্ডের জন্য, কিন্তু এই তৃণমূল ধ্বংস করে ওরা জানে না তো মানুষ শিক্ষিত মানুষ, তাহলে তাদের গোলাম হবে না, ওদের চাকর হবে না, বিক্রি হবে, পরিকল্পিত ভাবে প্রচেষ্টাকে বাঁচাতে। তৃণমূল কংগ্রেস বলছে যে বিভিন্ন বিধানসভা এলাকাতে ITI তৈরি করেছে, যাতে কর্মসংস্থান হয়, ব্যক্তিগত শিক্ষা প্রশিক্ষিত হয়, সে কথা বলছে। বাস্তবটা কি? তৃণমূল কংগ্রেস ITI বলে সেখান থেকে আমি শুনেছি বাংলায় একটা ITI বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে পড়ে চাকরি পাচ্ছে না। ITI করে কি তোর পুজো করবে? ITI পুজো করবে ইঞ্জিনিয়ারিং নলেজ করতে পারবে, তাহলে তাদেরকে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ যদি না হবে ITI করে কাজ করবে। মমতা ব্যানার্জির পায়ে জল কি করছে ITI? আমরা শিক্ষা ব্যবস্থা যে সংস্কার করে দিলাম সম্পূর্ণ ধ্বংস করে দিই না। আমরা বিশ্বাস করি মানুষকে মানুষ হতে গেলে শিক্ষিত হবে, এবং আমরা 34 বছর ধরে সেই কাজ যা করেছিলাম ভারতবর্ষে অতুলনীয়। আমার প্রথমে যেন প্রাইমারি শিক্ষাকে শক্তিশালী করবো, গরিবের ছেলে ওইটাকে শক্তিশালী করবো, প্রাইমারি স্কুলে সংখ্যা বাড়ানো হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে, টিচার নিয়োগ করা হয়েছে, এটা তারপরে সেকেন্ডারি হাই স্কুল করা হয়েছে, সেখানেও আমরা চেষ্টা করি যাতে শিক্ষক প্রতি বছরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতো
এবং সেই শিক্ষকরা তারা পাস করে যোগ্য শিক্ষা। তারপরে হলো যে শিক্ষার নিয়মিত পরীক্ষা, প্রতি বছরের ঠিক টাইমে টট পরীক্ষা হতো এবং টট তাদেরকে রেজাল্ট হতো। এবং মাদ্রাসা শিক্ষাকে আমরা উন্নত করেছিলাম তাদের বৈজ্ঞানিক সিলেবাস দিয়ে, যাতে মাদ্রাসা শিক্ষার ছেলেরা শিক্ষার পর ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরে ভর্তি হতে। আগে পারতো না, শুধু মৌলিক করতে হতো। তাদের ধর্মের শিক্ষার পাশাপাশি আমার উন্নত করেছিলাম যাতে তারা বিজ্ঞান শিখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। তাহলে এইভাবে আমরা শিক্ষার অগ্রগতি করছে। ফলে শিক্ষা ইউনিভার্সিটি সমস্ত শিক্ষা সমস্ত শিক্ষার সংস্কার করে শিক্ষায় একটা ব্যাপক অঙ্কের টাকা খরচ বাজেট ছিল, ইউনিভার্সিটি হয়েছে কয়েকটা আমাদের। এই যে শিক্ষার বিকাশ হয়েছিল তাতে যে মানুষের মধ্যে চেতনার বিকাশ করছিল সেটাকে সম্পূর্ণ মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেগুলো শিক্ষা তো ভারত হয়ে যাবে, প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া, ইতিমধ্যে 8,500 প্রাইমারি বন্ধ, গোটা ভারতবর্ষে 1 লক্ষ প্রাইমারি স্কুল বন্ধ। কেন? কেন? এই জন্যই যে ওরা মানুষ চায়, ওরা বিক্রি চায়। বাবুদের ছেলেরা প্রাইভেট স্কুলে পড়বে, পড়ে তারা বাবু হবে, তাদের চাকর। এই চাকর কে হবে? ছেলেরা লেখাপড়া শিখবে, তাদের চাকর হবে না, সুতরাং তারা লেখাপড়া শিখবে। সম্প্রতি 5 লাখের মুখ্যমন্ত্রী সভা করবেন নির্বাচনী সভা, সেখান থেকে বললেন যে 34 বছরে শিল্পের কিছু অগ্রগতি হয়নি, তার সরকার সমস্ত শিল্পের অগ্রগতি ঘটাচ্ছে। সেখানে ইন্ডাস্ট্রি পার্ক, পাউলি, শাটল লোগো সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা উনি মেনটেন করেছেন। এই প্রসঙ্গে আপনার মানে এইরকম মিথ্যেবাদী, মমতার মতো মিথ্যেবাদী হচ্ছে হ্যাবিচুয়াল। ও মিথ্যের মধ্যে জন্মেছে, মিথ্যের মধ্যে বেঁচে আছে, আর মিথ্যা বলতে বলতে এত বড় মিথ্যেবাদী যে বললাম আমরা সবকিছু করেছি। প্রশ্ন চলেছে সাদা নীল গঙ্গাকে নীল করে। আমরা মমতা ব্যানার্জি একটাও ফ্লাইওভার পশ্চিমবাংলা যে চাল দিয়ে চেয়েছিল মমতা ফ্লাইওভার, সেই ফ্লাইওভার গুলো ওষুধ সাদা নীল লাগিয়ে দিয়ে বাস নিজের দিতে বাংলার ফ্লাইওভার আমি বললাম ওরে আমরা কমপ্লিট করলাম, তখন আমাদের কাজ শেষ হয়ে গেল। ও হয়েছে মমতার যা একটাই ফ্লাইওভার দিল্লিতে করে, কলকাতায় করার চেষ্টা করি, সেটা ভেঙে পড়বে। আর একটা আমার 6টা বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, আজকে বিদ্যুতের পশ্চিমবঙ্গে দেখতে যাচ্ছে। আমি জানতাম আমার শিল্প মধ্যে বিদ্যুৎ লাগবে, ও কি করলো? একটাও কারখানা না করে তাপমাত্রা তাড়িয়ে দিলই টাটা। বাকি কি হলো? সেই বিদ্যুৎ গুলো যাকে ব্যবহার করা যায় রাস্তায় তিরপালা অমুক তমুক করে যত রকমের মানে অপব্যবহার করে বিদ্যুতের, এত বিদ্যুৎ কি করছে? বিদ্যুতের অপব্যবহার করে সে পশ্চিমবাংলার স্বাস্থ্যের হানি একটা বিদ্যুৎ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওর আমলে একটাও দেখাবার মতো শিল্প হয়নি। প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই শিল্পের মেলা, সেখান থেকে লোক আসে। সেই এলাকা থেকে ছাত্ররাজনীতি শুরু বাউলিয়া, সেই বাউলিয়া শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের শ্রমিকরা কেউ কেউ বলছে ঘন্টায় 8 ঘন্টা কাজ, কেউ কেউ পাচ্ছে না। শিলচর চুর্মিলের শ্রমিকরা 5 ঘন্টা কাজ করছে, আবার মঠ মিলের শ্রমিকরা 5 ঘন্টা কাজ করছে। রোজ কাজ না পাওয়ায় অনেক শ্রমিককে বাইরে করে রেখেছে। এটা হচ্ছে মৃত্যু অভিজ্ঞতা। এই জায়গায় দাঁড়িয়ে বাইরে গিয়েও হেনস্থা হতে হচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে। একটা সময় শোনা যেত যে 34 বছরের বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের থেকে আপনি বেশি সময় দিতেন দিল্লি, এবং সেই সময় দিল্লির বুকে আপনাদের কথা মাধ্যম দিয়ে আপনারা প্রতিবাদ করেছেন। যতদিন আমাদের মনে পড়ছে প্রতিবাদ করেছিলেন, এবং বাংলাদেশি বলে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দারে অনেককে সেই সময় ধর্ষা বলতে হয়। সেই ঘটনার আবার পুনরায় এটা আমি কি করবো? বাংলাদেশে আগের সময় বিজেপি বড় বড় প্রচার করে বাঙালি মানে ইতিহাস জানেও না যে বাংলা ভাষা ভারতবর্ষে পশ্চিমবাংলা লোক বলে, ত্রিপুরা লোক বলে, মেঘালয়ের লোক বলে, বিহারের লোক বলে, এটা ভাষা। এবং বাংলা পৃথিবীর তৃতীয় ভাষা, এবং বাংলা ভাষায় নোবেল
কিছু ইডিয়টদের ভাষা বাংলা ভাষার সংস্কৃতি সাহিত্য পৃথিবীর বিখ্যাত থার্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই ভাষাকে নষ্ট করে দেওয়া, ষড়যন্ত্র করা, এটা হচ্ছে বিজেপির তৈরি। বাংলা ভাষা থেকে মানুষ হবে, আর ওদের মতো চোর চোর হতে গেলে, মানে গুন্ডা হতে গেলে কৃষ্টির ভাষা শিখবো, কৃষ্টির ভাষা শিখবো। পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে বাতিল করে দিয়ে কৃষ্টি লোকের ভাষা আমাদের সেখানে মমতা কোনো লক্ষ্য নেই। মাঝে মধ্যে আমরা যেমন এমপি তখন দিল্লিতে বলা হলো 3 লক্ষ পার্লামেন্টে, আমি তো সবাই জানে, ওটা দুনিয়া জানে যে পার্লামেন্টে আমার পাঠিয়ে দিয়েছিলাম লিখতে কথা আজমানি মুখে সামনে দাঁড়িয়ে দেখো একটা। কিন্তু মায়ের অথচ যেখানে বাঙালিরা কাজ করে, সুন্দরের কাজ করে, জরির কাজ করে, সেখানে পুলিশ নিয়ে গিয়ে তাদের বাংলা বলে বোম্বে খবরে, ভুবনেশ্বরে, গুজরাটে, তখন আমরা পার্লামেন্টে ব্যাপক ইনকোয়ারি করার পর কমেছিল। তখন ওরা কিছু লোককে মহারাষ্ট্রে তাদেরকে বাংলাদেশি বলে ধরে তাদেরকে বর্ডারে পাঠিয়ে দেওয়ার জন্য ট্রেনে তুলে দিয়েছে। আমরা জানতে পারার পর এখানে এখানে গুজরাটের এমপি জানালাম এই গাড়িতে যাচ্ছে, এই গাড়ি ঢুকে এদেরকে তাও মজা শুরু করে সব তারপরে সেই সময় মনে হয় এখানে গাড়ি কিনে ভালো জায়গাতে তারা এসব ছিলেন যারা এইসব এলাকাতে তারপরে তারা ছেলে বাংলাদেশি বলে বাঙালির মধ্যে অত্যাচার, সেটা বরাবরই হচ্ছে একটা সেকশনের লক্ষ্য। যারা বাংলা বিরোধী, যারা তারা দেশ বিরোধীও বটে, ক্রিমিনাল, কমিউনাল, তারা বাংলা ভাষাকে করতে চায়। দুর্ভাগ্য হচ্ছে বাংলা ভাষার যে গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা সরকারিরা করছে, সেগুলো এরা নিজেরাই বাংলা জানে, এরা নিজেরাই তো গুন্ডামি ভাষা, গুন্ডামি আর্থিক কথা বলে গুন্ডার ভাষা, সংস্কৃতি ভাষা কোথায় বাংলা ভাষার কি হবে একটা আবার নতুন দেখি ওই দেয় দুষ্কৃতিকে এই নতুন একটা শব্দ বার করেছে, সব নাকি বাইরে থেকে। একটা দেশ এত বড় দেশ, এখানে আমাদের সংবিধান করেছে জন্মালেই ভারত, সেখানে লক্ষ লক্ষ লোকে টার্গেট করছে, বিশেষ করে মাইনরিটি মুসলমানদের টার্গেট করছে, তাদেরকে ওটা দেওয়ার প্রেরণা, তাদের নাগরিকতা প্রেরণা, তাদের মুসলমানদের নাগরিক দেওয়া হবে না আইন করেছে, তারপর তাদের তারা কেনে সবার জন্য। তার মানে তাদের না নিতে পারে তাদের গণহত্যা করবে। ঈদটা যেমন 7 লক্ষ ইহুদিকে খুন করেছে, তা তোমাদের পরিকল্পনা আছে যেগুলো এক্সেপ্ট যাবে বলে তুমি মনে করছে সেগুলো গণহত্যা করবে নিশ্চয়ই। কি মানুষ বাঁচাতে করবে, সেই তার পৃথিবীর সঠিক বৈজ্ঞানিক প্রতিবাদ মমতা মানে কি করবে? মমতা মানে তোমাদের দালা পিটি আরএসএসেরই মিটিং হচ্ছে, একটা হচ্ছে আরএসএসের বিজেপি আর একটা আরএসএসেরই সঙ্গে সংযুক্ত হচ্ছে গিয়ে তৃণমূল। সেইগুলো সব করতে থাকে আরএসএসকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছে, বামপন্থী না হলে আরএসএস কিন্তু আজকে সেটা বেড়ে সবাই দাঁড়িয়ে গেছে মমতা মমতা আরএসএস বলছে মমতা হচ্ছে মহাদেবতা, অর্থাৎ আরএসএসের যে সাম্প্রদায়িক নীতি, অ্যান্টি মাইনরিটি নীতি, বেশিরভাগ কায়েম করার যে নীতি, যা বিজেপি কালকুলেট করছে, মোটা রাজনীতি সহায়তা করছে। সুতরাং এই দুটোই যে বাইনারি হচ্ছে, দুটোই হচ্ছে ফ্যাসিস্টের ভারতের রাজত্ব প্রতিষ্ঠা করা, সংবিধানকে খতম করে দেওয়া, গণতান্ত্রিক অধিকারকে খতম করে দেওয়া, প্রশ্ন করার অধিকারকে গলা দিকে মেরে দেওয়া এবং লোককে গোলাম করা। এটা হচ্ছে কেন্দ্রীয় নীতি। সেই জন্য এর বিরুদ্ধে যে কোনো সচেতন মানুষ, তিনি মানুষরা একটু ঘনিষ্ঠ থাকতে পারে, মানুষ হলে তাকে প্রতিবাদ করতেই প্রতিবাদ করতে পারে। মানুষ যদি মানুষ হয় তাহলে অন্যায়ের মধ্যে প্রতিবাদ করবি, আর প্রতিবাদ যদি না করে শুধু সত্য হয়। অন্যদাতাদের লড়াই, অন্যদাতাদের একত্রিত করে সব সংগঠনগুলো, কৃষক সংগঠনগুলোকে একত্রিত করে এগুলির দিকে সর্ববৃহৎ যে লড়াই, সেই লড়াইয়ের দেখছি। এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 29 তারিখে দ্বিতীয় দফার ভোট, কৃষকদের প্রতি আপনার আবেদন। কৃষকদের প্রতি আমাদের আবেদন যে ভারতবর্ষে যে সরকার এসছে, কোন সরকারই প্রকৃতপক্ষে কৃষকের ভালো আংশিকভাবে
কিন্তু বিজেপি আসার পর কৃষকদের সম্পর্ক কৃষক সভা মনে করে নরেন্দ্র মোদী হচ্ছে ডাক্তার বিশ্বাস কৃষকদের যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার উল্টো কাজ করে ও প্রধানমন্ত্রী হওয়ার আগে 400 জন সবাই বলেছিল আমি প্রধানমন্ত্রী হলে কৃষকদের জন্য অধিকার করব, প্রধানমন্ত্রী হলে কৃষকদের জন্য অধিকার করব, আমি প্রধানমন্ত্রী হলে স্বাধীনতা কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষক ছেলে দাম দেবে, আমি কৃষকের ঋণ মুক্ত করবো, এই কথা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর 3 মাসের মধ্যেই প্রথম কৃষকের প্রতি আক্রমণ করলো ভূমি অধিগ্রহণ। এখন কৃষকের জমি যেমন যে ব্রিটিশ আমাদের কেড়ে নেওয়া হয়তো না জানিয়ে তাকে নাগরিকরণ দিয়ে কেড়ে নিয়ে কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। আদানি আম্বানিকে এই জমি দেওয়ার জন্য অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স আমার গোটা ভারত করতে জানিয়ে কাজে রাখতে এবং আমরা কৃষককে ঐক্যবদ্ধ করি 50 থেকে তাকে এক জায়গায় করে আমরা সংগঠন তৈরি করেছি ভূমি অধিকার আন্দোলন 2014-15 সেই সংগঠনের মধ্যে 3 বছর লড়াই করার পর শেষ পর্যন্ত মোদী পাস করাতে পারেনি, বাধ্য করেছিলাম মোদীকে সেই আইন প্রত্যাহার করতে, অর্ডিন্যান্স পাস করাতে পারে। সেটা ছিল মোদীর কৃষকদের হাতে প্রথম মাঠ। যখন মোদীর ভয় হচ্ছে মানুষের তো হয় না, জানুয়ারি ছাপান্ন সাথে নিয়ে নাকি সব অংশ করে সেই ভয় আন্দোলন বন্ধ হয়ে গেল। আন্দোলন করা যাবে। আমরা বললাম আমরা এই হচ্ছে আমরা আন্দোলন করবো এবং আমরা 3 বছর আন্দোলন করে আন্দোলন করে আমরা পরাজিত করলাম মোদী সরকার এই শুরুতে পাশ করে। এই প্রথম হাজারের পর থেকে কৃষকদের প্রতি আরো বেশি দিয়েছে তারপরে কিন্তু আমরা আন্দোলন শুরু করলাম ফসলের দাম পরে দিতে হবে একবার দিন। এই আন্দোলনটা আমরা কৃষকরা শুরু করেছি। তখন সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে বললো যে এইভাবে দেড়গুণ দাম দেওয়া যাবে না, এই যে বাজারের বিকৃতি বাজার যে সিস্টেম রয়েছে বাজারের তুমি যেমন বলছে 400 বিকৃতি কিন্তু দেখা নেই, তুমি জানতে না বাজারে বিকৃতি করবে, ভোটের জন্য কিন্তু কথা বলছো, এখন এসে বলছো বাজারে বিকৃতি করবে। তাহলে আমরা বলছি এই হচ্ছে মোদীর চরিত্র, মানে হচ্ছে হ্যাবিচুয়াল না, মিথ্যে কথা বলাই হোক প্রচার করে প্রচার কেন্দ্রের মাধ্যমে কোথায় জামিন করে জানতো না, মিথ্যে কথা দিয়েও ক্যারিয়ার এসছে। আজ লাগাতার মিথ্যে কথা বলছে এবং সরকারের আসার আগে কৃষককে পালন করবো না, তখন আমরা আন্দোলন সেই আন্দোলনের উপর বন্দোবস্তের বিজেপি সরকার পরিচালন তখন আমরা এবং সেখানে এআইপিএস অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমিতি করে আমরা এই দুটো দাবি নিয়ে ফসলের দামের দাবি নিয়ে আন্দোলন কারণ 5 লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করছে, প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে, কারণ সে ফসলের দাম পাচ্ছে না, দাম আর হচ্ছে ফসলের উৎপাদন বেড়ে যাচ্ছে, সরকার প্রসার অর্থাৎ কৃষি সমস্যা ছিল আর মোদী রাজনীতি সংকটের কৃষি সংকট থেকে বাঁচার করা সেই জন্যই সেই আমরা উৎসাহিত করলাম এবং আমরা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করলাম, সেটা হচ্ছে 500 সংগঠনের 2020 সালে অক্টোবর মাসে আমরা দিল্লিতে সব কৃষক সংগঠন আমরা ডেকে 500 সংগঠনের এবং তাদের একসঙ্গে করে আমরা লড়াই, তাই লড়াইয়ের পেছনে সবাই বললো আমরা তো বললো আমাদের নতুন নাম থেকে থেকে নামটা বলতে সংযুক্ত কৃষক মোর্চা করা হবে একসঙ্গে দাঁড়িয়ে বড় সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠন, জেলার সংগঠন, অনেক জেলার সংগঠন, কোনো সংগঠন একটা ব্লকে আছে, কিন্তু এই সংগঠন এক জায়গায় আমরা সেই থেকে ইতিহাস তৈরি হয়। ভারতবর্ষে এত বড় আন্দোলন ভারতবর্ষের ইতিহাসের বদলে নয়, পৃথিবীর ইতিহাসে এত লম্বা এত দীর্ঘ এত সংগঠন মিলে কিছু আন্দোলন। সেই জন্য সেই আন্দোলনের জোরে যে মোদী আমাদের
প্রতিষ্ঠানের দ্বারা চীনের দ্বারা আমাদের আন্দোলনে বসতে দিল না, আমাদের দিল্লিতে ঢোকার রাস্তায় বড় বড় দেওয়াল পাঁচিল তুলেছিল, কিন্তু আমরা ফিরে বসেছিলাম 384 750 জন কমেন্ট করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাধ্য করে নাক দিয়ে ভুল করেছি। এবং সেই তিনটে কালা কারণ, যে তিনটে কালা কারণ পাস হলে ভারতবর্ষে কৃষক বলে কিছু থাকতো না, কৃষকরা হয়ে যেত কিন্তু দাম, রেশন ব্যবস্থা উঠে যেত এবং ফসলের দাম না পেয়ে কৃষকের সর্বনাশ। আর এই তিনটে কালা কারণের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, মোদীকে বাধ্য করেছিলাম তারপরে কালা কারণ সংগ্রামে বাস করার পর সেই আমার প্রত্যাহার করা, এটা একটা বিরাট আন্দোলন, কৃষকরা দেখিয়ে দিল তার কি পা। ওই সময় যত আন্দোলন সব বন্ধ হয়ে গেল, আমাদের কৃষক আন্দোলন সবাইকে ডেকে নটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দলে দলে হাজার হাজার আমাদের 5টা জায়গায় অবস্থান হচ্ছে, ছাত্র যুব মহিলা, অর্ধেক মহিলা এক বছর গরমে আমরা বলছেন দাবি না, কৃষকের যে দৃঢ়তা, কৃষকের যে ঐক্য, কৃষকের যে ক্ষমতা, 500 সংগঠন একসঙ্গে লড়া, এর হবে। এই জন্যই বাধ্য হয়ে এটা মোদীর দ্বিতীয় বার, মোদীর দুগালে দুটো জল মেরে কৃষকরা 29 তারিখের ভোট, সেখানে একদিকে শ্রমিকদের দাবি, একদিকে কৃষকের দাবি লড়াই, এই কথা আপনি বলছিলেন। এই প্রেক্ষাপটে দাবি ভোটারদের কাছে বিজেপি পক্ষ থেকে প্রধানমন্ত্রী তার প্রচারের মধ্যে কার্যকরী কার্যকে বলতে দেবেন, ওরা হাতে শুধু ক্ষমতা দিতে। আর বর্তমান সরকার তারা বলছে তাদেরকে ফেরাবেন না। মাহফুজদের লড়াইয়ের জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা হচ্ছে, আমি বলেছি জানুয়ারির হাত থেকে রাজত্ব মানুষের যে প্রচুর রাজত্ব করছে, বলাৎকারের রাজত্ব করছে, লুটের রাজত্ব করছে, চুরের রাজত্ব করছে, শিক্ষা বর্বাদ করা হচ্ছে। এই যে বর্বরতা চলছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, এই রাজ্যকে পরিবর্তন করা দরকার, গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনা দরকার, ধর্মনিরপেক্ষ আদর্শকে স্থাপন করা দরকার, মানুষের মানুষের ঐক্য, বন্ধুত্ব, ভাতৃত্ব স্বীকার করা দরকার, জাত ধর্মের নামে বিভেদ করে মানুষের পাঠার চেষ্টাকে করা দরকার। সেই অবস্থার মধ্যে আমরা এই অবস্থা পরিবর্তন করেছি গণতান্ত্রিক, সেই জন্য সেই গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার জন্যই আমাদের, তাই আমরা করেছি যে ধরনের কর্মতা হয়েছে সব কটা বড় বড় থেকে আমরা। আর মোদী যে মিথ্যে কথা বলছে প্রতিদিন, তাহলে ও তো 14টা রাজ্য, 14টা রাজ্য ও কেন বলছেন? বলতে পারছে কদিন আগে দিল্লি নির্বাচন, কোন মেয়েদের 4,000 কোটি টাকা, তার 2 বছর 4 পয়সা, তাহলে ওর রাজ্যগুলো ও দিচ্ছে না, ও 14টা রাজ্য ও দিচ্ছে না, আর পশ্চিমবাংলায় যত দয়া পূজা করে মানুষ যদি মানুষ হয় এগুলো, আর মানুষ যদি এই ধরনের অমানুষে পরিণত হয়ে যায়, বুদ্ধি বিবেক হারিয়ে প্রধানই মানুষের জায়গায় পৌঁছে যায়, তাহলে এইসব চলে যেতে সুবিধা। যত মানুষকে মানুষ করে গড়ে তুলতে পারবে, আত্মসম্মান ফিরিয়ে আনতে পারবে, তত মানুষের লড়াই মজবুত হবে, ততই হচ্ছে গিয়ে এই দেশের আমরা যে কাজ করেছিলাম, যে কাজকে ধ্বংস করেছি, আমরা ফিরিয়ে আনবো, শিক্ষাকে আবার পুনর্জীবিত, স্বাস্থ্য ব্যবস্থা চলবে, টাকা বেরোতে চলে কথাই যাওয়া মানেই মন করা, সুস্থ চিকিৎসা ব্যবস্থা আমার ফিরিয়ে আনবো। তারপরে হচ্ছে এই সাম্প্রদায়িক গানরা বন্ধ হয়েছে পশ্চিমবাংলায়। আজ মমতা ব্যানার্জির এই বাংলার পরিস্থিতি কন্ট্রোল করে আবার লড়াইরা ফিরিয়ে এনে মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনে, সমস্ত ধর্মের সমান অধিকার তাদের মধ্যে যাতে না পারে, ধর্মের নাম জাতির নামে সেগুলোকে নিশ্চিত করা এবং উন্নয়নের যে কাজ আমরা শুরু করেছিলাম সেই উন্নয়নের কাজ তারা এগিয়ে নিয়ে যাওয়া। চাকরি হচ্ছে আজকে সবচেয়ে বড়, প্রতি পরিবারে বেকার, বেকার কতদিন বেকার, আস্তে আস্তে বেকারের জায়গায় আইদার সে ক্ষমতা টাকা পয়সা দিলে তার হাতে গুন্ডামি করে হবে, আর নয়তো সে বেকার তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সমান সেই জন্য বেকারই দূর করা হচ্ছে। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত আমরা যাতে সেখানে তাদেরকে
বেকারদের কাজের ব্যবস্থা করা যায়। কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কারণ মমতা বিজেপি করেছে 2 কোটি করে বছরে চাকরি দেবে। তার মানে 30 কোটি হওয়া উচিত 30,000 তো মানে বেকারই পাচ্ছে ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। তাহলে বেকারদেরকে সুস্থ জীবন দেওয়ার জন্য শিক্ষা, চাকরি, স্বাস্থ্য এই সমস্ত মৌলিক ব্যাপার যেগুলো আমরা আবার মনে করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেয়েদের প্রতি অত্যাচার প্রতিদিন বলাৎকার নগরী হয়ে গেছে মহিলাদের। এখান থেকে মহিলাদের লড়াই মর্যাদা লড়াই নিশ্চিত করা, লড়াই করা এবং কৃষকের জন্য আমাদের কৃষক জনসংখ্যার অর্ধেক জনসংখ্যার যে কৃষক তাকে যদি না বাঁচলে দেশ বাঁচবে। কৃষির যে সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করবো কৃষকের সমস্যায় ঋণ পায়, সাত সময় সময় সাত পায়নি, তারপরে উপকরণ যেগুলো আছে বীজ ইত্যাদি, বীজের দাম তো প্রায় 40-50 টাকা, আর ওই বীজ ছড়ালো কত দিচ্ছে। তাহলে এই চিঠিগুলো থেকে মাল্টিন্যাশনাল এই হচ্ছে এদের হাত থেকে সেচের ছোট সেচ বড় সেচ পর্যন্ত শেষ করে পশ্চিমবঙ্গে আমরা সবুজ করে দিই। প্রতি পাড়ায় দেওয়া যেত, প্রতি মাঠে দেওয়া যেত, এখন একটা মাঠের 1 ইঞ্চি জল যাচ্ছে না। সেই আলোগুলো শেষকে প্রসারিত করে কৃষকের জল নষ্ট করে তার চাষ করা এবং তার ফসলের দাম যাতে পায় সেই দাম নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলছি অন্তত 16টা ফসল আমরা যাতে কৃষকের মূল 16টা হতো তার দাম যাতে তারা পায়। ব্যাংক যাদের ঋণ দিচ্ছে না, ব্যাংক ঋণ দিচ্ছে ধর চোরেদের, আর চোরেরা ঋণ নিয়ে পালিয়ে যাবে। ভারতবর্ষে 30 জন ভারতবর্ষকে লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে ভারতবর্ষে সেই 30 জনের 29 জন হতে বলছে 29 জন তাদের সাহায্য করতে পারছে, একজন কারণ ঠিক না। কারণ গুজরাটিরা এই চোরেদের জন্ম দিয়েছে, পালিয়ে সাহায্য করেছে, তারা বিদেশে বসে লুটের কাজ করে। এই লুটকে যদি বন্ধ করতে না পারে আদানি আম্বানি আজকে সে সমস্ত কিছু মেনে নিচ্ছে। 2 জন গুজরাটিরা বেড়ে মোদী আর শাহ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্প কারখানা পাবলিক সেক্টর সম্পত্তি জমি সব বিক্রি করে, আর 2 জন গুজরাটি কিনছে আদানি আর 3 জন গুজরাটি বেচছে আর 2 জন গুজরাটি কিনছে। এটাই আজকে ভারতবর্ষের বিধি। এই ব্যবস্থাকে উঠতে দিতে না পারলে ভারতবর্ষের অর্থনীতি, তার সমাজনীতি, তার ঐক্য, তার বিকাশ বা বিনাশকে বিকাশ করে চালাবার চেষ্টা করছে। যা যা কথা মনে করেছে তার সবই যদি নিতে হয় তার আয়ের জন্য সত্যি হবে বিশ্বাস কে করবে। বলেছিলেন 15 লাখ টাকা 1 পয়সা তিনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবো, 1 পয়সা কালো টাকা ফিরিয়ে আনবো। নোটবন্দি করে যে বিকাশ হওয়ার কথা হয়নি, বরং নোটবন্দির ফলে অন্তত 2 লক্ষের বেশি ছোট কারখানা বন্ধ হয়েছে। ছোট কারখানার নগদ পয়সা যে রোজ মাইনে দিতে হবে, ছোট কারখানা টাকার অভাবে মানি সাপ্লাই মানে সেই আর্থিকের বেশি ছোট কারখানা তারা এখন ওদের যে অর্থনীতি, ওদের যে ব্যবস্থা, ওদের যে রূপ, এর ফলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য এর বিরুদ্ধে লড়াই। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক অধিকার, আমরা অধিকার এইভাবে গুজরাটের কাছে শেয়ার করি। এই বিজ্ঞানকে আবার পুনর্গঠিত করে সংবিধান আন্দোলন করে এসব আন্দোলন তো আছেই, আরো বিস্তারিত ছাত্র যুবক মহিলা প্রাণ মেয়েদের অধিকার নিয়ে আন্দোলন হয়, সেই আন্দোলনগুলোকে সাহায্য করা, গণতন্ত্রের ফিরিয়ে আনা এবং ধর্মনিরপেক্ষ একটা পরিবেশকে আমরা রক্ষা করা, এটাই তাহলে আপনি বলছেন পুনর্জাগরণের লড়াই। সেই লড়াই করে যে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে সিদ্ধার্থ থেকে, সংস্কৃতির জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে, সুস্থ জীবন জীবিকার জগৎ থেকে যে আমাদের অন্ধকারের দিকে ফেলে দেওয়া হয়েছে, যুব সমাজের চরিত্র নষ্ট করে বলৎকার পরিণত করা হচ্ছে। আর মমতা বলছিল ছোট্ট বলৎকার কি ছোট্ট, এই যেখানে উৎসব হচ্ছে সেই উৎসবে উঠে প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা করে আমরা যদি আনতে পারি, এটাই হবে ভারতবর্ষের এই নির্বাচন।
আমরা এতক্ষণ শুনছিলাম সর্বভারতীয় কৃষক নেতা এবং সিপিআই এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লার সুচিন্তিত মতামত যে এই সামনের নির্বাচন 29 তারিখে দ্বিতীয় দফা নির্বাচন এবং যে নির্বাচন প্রথম দফায় হয়ে গেল, এই নির্বাচনের মাধ্যম দিয়ে ভোটারদের মত প্রকাশ এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বুকে অন্ধকার সরানোর যে লড়াই, তাতে এই লড়াইটাতে পুনর্জাগরণের লড়াই, এই লড়াইটা কতটা কি সফল বা কতটা আশার আলো নিয়ে আসে তার প্রতীক্ষায় আমরা সবাই পরবর্তী আসুন আমরা 29 তারিখে নিজের ভোট নিজেদের সকাল সকাল ভোট দিই। চৌঠা মেয়ের জন্য আমরা অপেক্ষায় রইলাম এই লড়াই কতটা দিক নির্দেশ করার জন্য। সকলকে ধন্যবাদ।